হওয়ার দাগ লেগে গেছে এমন একজন অভিনেতা যার মুভিজ সে গার্লফ্রেন্ড ছিল বেশি, এমন একটা বিষয়। এমন একজন অভিনেতা যে নিজের ড্রাগস নেওয়া শুরু করে দিয়েছিল যখন ইন্ডিয়া থেকে ড্রাগস সম্বন্ধে জানতো পর্যন্ত না। যার জেলে যাওয়ার পর তার পুরো কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার একটা সিনেমা তাকে জিরো থেকে ফের হিরো বানিয়ে দেয়, যাকে ভিলেন বা ক্রিমিনালের জায়গায় বলিউডের পুরো একটা সুপারস্টার বানিয়ে দেয়, যাকে পুরো পৃথিবীতে সবাই সঞ্জু বাবা বলে চেনে। তার এত অ্যাটিটিউড যে সবাই তাকে ফিদা হয়ে যায়। এবং ভারতে তো তার লাক্ষাধিক ফ্যান আছে, কিন্তু আদতে কি সঞ্জয় দত্ত লাক্ষাধিক ইন্ডিয়ানের ফেম ডিজার্ভ করে? তুমি বিশ্বাস করো বা না করো, সঞ্জয় দত্তই হলো সেই ব্যক্তি যে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি জড়িত ছিলেন মুম্বাই অ্যাটাকে। যদি তিনি চাইতেন তাহলে অনেক পরিবারকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। আমি এই ভিডিওতে এটাই ডিসকাস করব যে সঞ্জয় দত্ত বলিউডের সব থেকে খারাপ একজন অভিনেতা, কিন্তু তাকে একজন সুপারস্টারের মতো সম্মান পায়। তারই পাশাপাশি এই বিষয়ে আলোচনা করা হবে যে সঞ্জয় দত্ত কিভাবে সাহায্য করেছিল রাজকুমার হিরানির মুভি তৈরি করার জন্যে, যে ভারতীয় অভিনেতার কাছে কিভাবে কুখ্যাত একজন অ্যাক্টরকে পুনরায় তাকে আবার ট্যালেন্টেড একজন অ্যাক্টর হিসেবে তৈরি করে দিয়েছে। সঞ্জয় দত্ত তার ছোটবেলা থেকেই বিগড়ে যাওয়া একটা ছেলে ছিলেন। তিনি মূলত একটু বেশিই ছিলেন আদরের। হয়তো তাদেরই বেশি ওই জন্য বাদর হয়ে গিয়েছে। আদরে আর কি কথায় আছে না, বাদরে বাদর হয়ে যায়, এটাই হয়তো একটা ঘটনা। সঞ্জয় দত্তকে বোঝার জন্য তার লাইফের এই ঘটনাটা নেওয়া যেতেই পারে যে তিনি তার একটি মুভি সিনে তার ছোট পোশাক পরা এক সেই অভিনেত্রীর সাথে একই ঘরে সময় কাটিয়েছেন। তারপর তার একটা বন্ধু তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে যে কোনো এক সে যে এইরকম কোনো কিছু করেছে, তো তার উত্তরে সঞ্জয় দত্ত বলেন যে উনি কেমন লয়াল বা তার কেমন লয়ালিটি আছে তার বয়ফ্রেন্ডের প্রতি, এটা চেক করার জন্যই উনি এমন কাজটা করেছেন। এখানে ব্যাপারটা শেষ হয়ে যায় না। সঞ্জয় দত্তের প্রায় ৩০৮টি গার্লফ্রেন্ড ছিল। তিনি এমন এক নির্লজ্জ ব্যক্তি, এই বিষয়টিকে তিনি এমনভাবে ডিসক্রাইব করেন যে তিনি ৩০৮টি মেডেল জিতেছেন। সঞ্জয় দত্ত স্কুল এবং কলেজ থেকেই মাল্টিপল রিলেশনশিপে থাকতেন। তিনি ডেট করতেন, মূলত বেশি ফোকাস করতেন কলেজ লাইফে। ১৯৮০ সালে রকি নামে একটা সিনেমার অ্যাক্ট্রেস টিনা মুনিম কে তাদের সেই প্রেম সেটাকেও প্রকাশ পেয়ে যায়। রিপোর্টস এর অনুযায়ী সঞ্জয় দত্ত এবং মুনিম একে অপরকে যথেষ্ট ভালোবাসতো, কিন্তু বাস্তবে আবার অন্যরকম কথা কিন্তু বলা যেতে পারে। বাস্তবে তারা একে অপরকে ডেট করার কিছুদিনের মধ্যেই তাদের রিলেশনশিপে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর শোনা যায় যে তিনি ৩ বছরের মধ্যেই তাদের ব্রেকআপ হয়ে গেছে। এর কারণ হিসেবে মুনিম বলে যে তাদের ড্রাগসই, তার এই যে সঞ্জয় দত্তের যে ড্রাগস নিয়ে এত অ্যাডিক্টেড ছিলেন তিনি, এটাই কিন্তু এদের ব্রেকআপের মূলটা কারণ ছিল। যেহেতু তিনি ড্রাগস যে নিতেন সেহেতু প্রচুর মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার শুরু করেছিলেন মুনিমকে। যদি রিপোর্টসকে সামনে রাখা হয় তাহলে মুনিম সবসময় নিজেকে সর্বোচ্চ দিয়ে নিজের সর্বোত্তম চেষ্টা করে যে যাতে কিনা তার এই বয়ফ্রেন্ডের যে নেশাটা সেটা পুরোপুরি শেষ হয়ে যেতে পারে, এবং তার জন্য তিনি নেশামুক্তি কেন্দ্র যথেষ্টভাবে তাকে নিয়ে যেতেন। কিন্তু হয় তার ঠিক বিপরীত। সঞ্জয় দত্ত এরপর খুব টক্সিক হয়ে পড়ে, ওদের মধ্যে খুব লড়াই হয় এবং এইসব নিয়ে শেষমেশ ব্রেকআপ হয়ে যায় ওদের। এরপর তিনি অনেক মেয়ে পটান এবং ডার্ক ওয়েবসাইটের মাধ্যমে নিজেকে অনেক কিছু ব্যবস্থা করেন। কিন্তু শেষমেশ ১৯৮৭ সালে রিচা শর্মাকে তিনি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন এবং তাদের একটা কন্যা সন্তান হয়। তারা হ্যাপিলি তাদের জীবন কাটাচ্ছিল এবং বলে না, সুখ বেশিদিন থাকে না মানুষের জীবনে। তো সেরকম ভাবে রিচা শর্মার জীবনেও একটা সুখ আসার পরে দুঃখের বাতাবরণে কিন্তু ছেয়ে যায়। ৪ বছর পরে তার স্ত্রীর ব্রেইন টিউমার হয়ে যায়। এজন্য সঞ্জয় দত্ত তাকে স্ত্রী এবং কন্যাকে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে শিফট করেন এবং তিনিও অনেক ভিজিট করেন তাদের খেয়াল রাখার জন্য। কিন্তু ধীরে, ধীরে তার এই ভিজিট করা বন্ধ হয়ে যেতে থাকে, যেখানে তার ওয়াইফ টিউমারের ৩ বছর ধরে লড়াই করছে হসপিটালে। অন্যদিকে তিনি নিজে ইন্ডিয়াতে মাধুরী দীক্ষিত, সেই সময়কার 90s এর বিখ্যাত একজন অভিনেত্রীকে সাথে ডেট করতে শুরু করেন এবং তিনি জীবনের শেষ কয়েকদিন বাঁচার জন্য ভারতে যখন আসেন, মানে তার স্ত্রী যখন ভারতে আসেন, কিন্তু সঞ্জয় দত্ত তাকে এই রিসিভ করার জন্য কিন্তু তাকে এয়ারপোর্টে আসেননি। বরঞ্চ তার স্ত্রী যখন জানতে পারে যে সে একজন অন্য একটা মেয়েকে ডেট করছে, তখন সে তার জীবনে হারিয়ে ফেলে এবং এরপর রিচার ফ্যামিলি তাকে থেকে সেখানে অবজেকশন করা হয় যে যখন তার স্ত্রী এবং তার মেয়ে কঠিন সময় নিয়ে তাদের সবথেকে বেশি সঞ্জয় দত্তের পাশে থাকা দরকার ছিল, তখন তিনি কোনো রকম ভাবে তাদেরকে সাপোর্ট করেননি। এই বিষয়টি হতে হতে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় ৩ বছর রিলেশনশিপের মধ্যে ছিলেন এবং তাদের অন্য একটা কোনো ফারাকও পড়েনি এই বিষয়ে। এবার
তিনি মাধুরীকে বিয়ে করার চিন্তা করছিলেন। কিন্তু এই সময় 1993 সালটা কিন্তু বিখ্যাত সাল। কেন সেই সালটা বিখ্যাত? তার কারণ হচ্ছে গিয়ে কি, এতে এমন একটা কিছু ঘটনা ঘটে যায় যে সঞ্জয় দত্তের পুরো জীবনটাকে একেবারে পুরো তহস-নহেস করে দিয়েছিল। কি সেই ঘটনাটা? জানেন, একদম মাধুরী এবং তাকে ছেড়ে দেয় এবং এই সময় তিনি কিন্তু পদ্ম পলাশ লোচন করে ফেলেন এবং ওই একটা বিষয়টি কিছু নেই। 1993 মুম্বাই বম ব্লাস্ট। 6 ডিসেম্বর 1992 তে অযোধ্যায় বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয় এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ধর্মের নামে মানুষকে মার দাঙ্গা শুরু হয়ে যায় এবং এই ইনসিডেন্টটাও ৩ মাস বাদে অর্থাৎ ১২ই মার্চ 1993 মুম্বাই স্টক এক্সচেঞ্জের নিচে একটা গাড়িকে পার্ক করে রাখা হয় এবং কিছুক্ষণ বাদে সেই গাড়িতে ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়ে পড়ে এবং এই ঘটনা প্রায় ২০ জন থেকে ২৫ জন মতো মানুষ আহত হন এবং এরপর মুম্বাইয়ের অনেক জায়গায় এরকম ব্লাস্ট হতে থাকে যাতে একের পর এক মানুষ মারা থাকে এবং এর ফলে প্রায় ২৫৭ লোকের মৃত্যু হয়। শহরের অনেক জায়গায় ধীরে, ধীরে এই ব্লাস্ট হতে থাকলে প্রায় ১৫০০ থেকে ১৭০০ কাছাকাছি মানুষ হসপিটালে অ্যাডমিট হয়ে পড়ে এবং এখানে একটা ইনসিডেন্ট করা মানে একটা চমকে দেওয়ার ঘটনাটা আছে। এটা হচ্ছে কি পুরো মুম্বাই এর ফলে কিন্তু ঘাবড়ে যায়, মুম্বাইয়ের যে আম জনতা, এবং তারা নিজেরাও জানে না যে তাদের সাথে কি হতে চলেছে। যেভাবেই হোক এই ব্লাস্ট ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে এবং সিবিআই এবং পুলিশ দ্রুতভাবে ইনভেস্টিগেশন তৈরি করে। এতে জানা যায় যে যে ধামাকায় এই আইডিএক্স ব্যবহৃত হয়েছে তা অনেক বেশি এবং সেটা এমনকি ২০০০ সালের আগে যে ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, এতেও যেতে পরিমাণ আরডিএক্স ব্যবহার হয়েছিল, তার থেকেও বেশি পরিমাণ আরডিএক্স কিন্তু ব্যবহৃত হয়েছে মুম্বাই বম ব্লাস্টে। অন্য কোথাও কিন্তু এত বেশি বম ব্লাস্ট হয়নি। এরপর পুলিশ ও সিবিআই যৌথ উদ্যোগে শুরু হয় মুম্বাইতে আরডিএক্স নিয়ে আসলো কে, এই বিষয়টিকে খোঁজ করতে। যদি এসেই থাকে তাহলে সে একদিন সেফলি কেই বা রাখলো এটাকে। এরপর পুলিশ ও সিবিআই এর অক্লান্ত পরিশ্রমে তারা জানতে পারে যে বাবা মুসা নামে এক ব্যক্তি এই কাজটা করেছে। পুলিশ যখন তাকে এনকাউন্টার করার চেষ্টা করে তখন সেই ব্যক্তি দুজনের নাম করে হানিফ কাদাওয়ালা এবং সামির হিঙ্গোরা। হানিফ এর একটু একটা রেস্টুরেন্টের মালিক ছিল এবং সামিরও একটা প্রোডাকশন হাউসের ম্যানেজার ছিল, যেই প্রোডাকশন নামটার নাম ছিল ইম্পা হাউস। এদেরকে যখন পুলিশ একটু চেপে চুপে ধরে তখন তারা বলে যে তারা কেন ফেমাস সেলিব্রিটিদেরকে ধরছে না, তারাও তো সঞ্জু বাবার নাম করেন তখন। এই সময় শুনে ডিসিপি মারিয়া একটু উদ্ভূত হয়ে যায়, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে তারা অ্যাকচুয়ালি কোন সেলিব্রিটির কথা বলতে চাইছে। পুলিশ চেষ্টা করে যে কোনোভাবে এই খবরটা যেন বাইরে না আসে, কারণ ডিসিপির চাকরি সেখান থেকে চলে যেতে পারে। একদমই তাই। কারণ সঞ্জয় ছিল কংগ্রেস লিডার সুনীল দত্তের ছেলে। এইভাবে কোনো কিছু তথ্য না কনফার্ম হয়ে বলা কিন্তু যায় না। কিন্তু এর পরের দিন নিউজ পেপারে হেডলাইনে ধরা পড়ে যায়, সঞ্জয় হ্যাজ AK-47 56 গান। পুলিশের এত চেষ্টার পরে ক্রাইম রিপোর্টার বলজিৎ পারমার এই রিপোর্টটা ছাপে। তিনি নিজেও এই কেসের সঙ্গে ইনভেস্টিগেশন করছিলেন এবং এরপর তিনি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করে বলেন যে এই কেসের কতদূর অবধি জলটা গড়ালো এবং এখানে কি কোনো এমপির ছেলে জড়িত আছে। তিনি একটা কাজ করলেন যে পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে জিজ্ঞাসা করলেন যে তিনি কি জেলে আছেন, না পুলিশ বলেন যে উনি বিদেশে এখন কাজ করছেন। ভাবুন বিষয়টা কতটা মারাত্মক একটা বিষয়। কিন্তু তিনি প্রত্যেকের এমপির ছেলেদের ফার্স্টের মধ্যে একদম যত ফার্স্ট লিস্ট পাওয়া যায় সেই ফার্স্ট লিস্টদের মধ্যে সঞ্জয় দত্তের নামটাই কিন্তু উঠে এসেছিল। এরপর তিনি ফোন করলে সঞ্জয় দত্ত আর কাউকে না বলতে পারে পুলিশ অ্যারেস্টের দাবি করে। সেই সময় কোইন্সিডেন্সলি সঞ্জয় দত্ত কিন্তু মরিশাস থেকে ফিরেও এসেছিলেন এবং পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে। কিন্তু সেখানে সবাইকে প্রতি ঘৃণা করা উচিত ছিল যেখানে সঞ্জয় দত্তের প্রতি, ঠিক তার বিপরীত ঘটনা কিন্তু সেখানে ঘটে যায়। কি করে না, বলিউডের সুপারস্টার, বিখ্যাত বিখ্যাত সুপারস্টার, নাম বলছি আপনাদেরকে, সৈফ আলী খান, শাহরুখ খান, আমাদের মানে খান সাহেব বাবা শাহরুখ খান, এবং তার সঙ্গে সঙ্গে অন্যতম একজন অ্যাক্টর অক্ষয় কুমার, সবাই কিন্তু জবরদস্ত সাপোর্ট দেয় তাকে এবং যেন তিনি সামান্য কিছু পাপ করেছে বলে তাকে ছেড়ে দেওয়া হোক এমন দাবি কিন্তু করা হইতে পারে। জাস্ট অ্যামেজিং ব্যাপারটা ভাবতে মনে হচ্ছে না যে ডিসিপি রাকেশ মারিয়া তখন অনেকক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরও তিনি কোনো জবাব না দিলে ডিসিপি তাকে একটা জোর করে থাপ্পড় বসিয়ে দেয় কানের গোড়ায়। তারপর তিনি বুঝতে পারেন না বিষয়টা একটু গম্ভীর আছে। এই জন্য তিনি পুলিশের কঠোরভাবে রূপটা দেখার পরে বললেন, না আমি একটু ডিসিপির সঙ্গে একা কথা বলতে চাই। পুলিশের সাথে কথোপকথনের সময় তিনি বলেন যে তিনি সেই অস্ত্রের ব্যাপারটা
জানতে পারার পর তিনি সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছেন। এরপর তিনি তার বাবা সুনীল দত্তের সঙ্গে দেখা করেন আর বলেন, বাবা তুমি আমার ক্ষমা করে দিও। তিনি কখনো স্বীকার করেননি যে এই অস্ত্রগুলো তার বাড়িতে এসেছে কিভাবে, যেগুলো মুম্বাই বম ব্লাস্টের সাথে জড়িত আছে। তিনি শুধু এটা বলেন যে যেগুলো কিনেছেন সেগুলো শুধু তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য। ভাবা যায়? কিন্তু কিছু প্রশ্ন সবার মনেই জেগেছে যে যদি সেফটি দরকারই হতো তাহলে পিস্তল আর একটা বডিগার্ড রাখাই যেতে পারতো। তাহলে সেখানে 3টে AK-46 এবং 25টা হ্যান্ড গ্রেনেড এবং হাই গ্রেড অ্যামোস রাখার কি দরকার ছিল? কিন্তু যে ভ্যানে করে এগুলো এসেছিল সেগুলো ২ মাস ধরে নাকি তাদের বাড়িতেই ছিল। আর এই সেফটির ব্যাপারটা যে অনেক বেশি হতে পারে এটা কিন্তু তিনি পুলিশকে জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে, হ্যাঁ, সেটা কিন্তু তিনি করতে পারতেন এবং সেটা না করে তিনি অন্য কোনো পথ চেষ্টা করছিলেন। যেটা কিন্তু তার খুব খারাপই হলো পরিণাম। ১৫০০ জনের জীবন আহত হওয়া থেকে বাঁচতে পারত এবং এমনকি না আরো জানা যেতে পারে যে তার বাড়িতে এই জিনিসগুলো আবু সালিম নামে একজন ডেলিভারি করিয়েছিলেন এবং উনি ইব্রাহিমের একজন পার্টনার ছিলেন, দাউদ ইব্রাহিমের। এবং এর সাথে সঞ্জয় দত্তের ঘনিষ্ঠতা যথেষ্ট পরিমাণে ছিল ছোট থেকে। এতে প্রমাণিত হয় যে সঞ্জয় দত্তের সাথে তাকে অনেক আন্ডারওয়ার্ল্ডের লোকেরাও কিন্তু পরিচিত ছিল। কিন্তু এইসব জিনিস কিন্তু সঞ্জু নামে যে ২০১৮ সালে রণবীর কাপুরের সিনেমা আসে সেখানে কিন্তু এসব কিছু এরকম দেখানো হয়নি। নরমাল কিছু সমস্যা হলে অনেক মানুষের জেল হয়। সেখানে মাত্র কয়েক মাসের মানে ৭ মাস হচ্ছে প্রবাবলি জেল খাটার পর তিনি ছাড়া পেয়ে যায়। সঞ্জয় দত্তের ক্ষেত্রে ইনসিডেন্ট বড় একটা ঘটনা। পরে ২০১৩ সালে সুপ্রিম কোর্ট তাকে ৫ বছরের জেলের ব্যবস্থা করেন। কিন্তু তার এত ভালো ব্যবহার দেখে ৩.৫ বছরের মধ্যে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জয় দত্তের মুভিতে সিম্পাথি গেইন করার জন্য কিন্তু অনেক ব্যবহার করা হয়েছে এবং যা অত্যন্ত কষ্টকর। দর্শকের কাছে কেড়ে নেওয়া যেতে পারে এই জিনিসগুলোকে। যেখানে কিছু মহান মন্ত্রীরা জেলে ঢুকে নবাবী আবদারে থাকেন, সেখানে এই কষ্টকর দৃশ্য দেখার ফলে দর্শকের হৃদয় ছুঁয়ে যায় এবং আরো পপুলার হয়ে যায় সঞ্জয় দত্ত। এরপর একের পর এক তার কন্ট্রাক্ট আসে, মুভি কন্ট্রাক্ট। যদি তুমি বিশ্বাস করো বা না করো, সঞ্জয় দত্তের ওই সাধারণ মানুষকে রক্তাক্ত করার পেছনে কিন্তু যথেষ্ট দায়ী ছিল এবং তার এই হাত কখনো, ওই রক্তাক্ত হাত কখনো যথেষ্ট মুছে যাবে না। এবং তুমি সঞ্জয় সম্বন্ধে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটাকে অল করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিনে। ততক্ষণের জন্য টাটা গুড।